11 বন্ধুর এক গ্রুপ তাদের প্রিয় বন্ধুর বিয়ে উপলক্ষে শহর থেকে অদূরে একটা রিসোর্টে ব্যাচেলার পার্টির আয়োজন করে। প্রথম দিকে তাদের পার্টি বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন অদ্ভুত একটা গেম খেলার কথা বলে। তারপরে গেমে অংশগ্রহণ করা প্রত্যেকেরই এক একটা অপ্রিয় সত্য সবার সামনে আসতে থাকে। এক পর্যায়ে গেম শেষ হলেও এই গেমের রেশ ধরেই খুন হয় তাদের এক বন্ধু। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বন্ধুদের মধ্যে লুকিয়ে আছে খুনি, কিন্তু সেই খুনটা কে করেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আজকের মুভি 12th ম্যানের এক্সপ্লেনেশন। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক অস্থির লেভেলের ক্রাইম থ্রিলার মুভিটার এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা নাইনা নামের এক গাইনি ডাক্তারকে দেখতে পাই। নাইনা জাকারিয়া ও অ্যানি নামের এক কাপলকে এসে জানায় যে অ্যানি মা হতে চলেছে। এই খবর শুনে তো জাকারিয়া ও অ্যানি দুজনেই বেশ খুশি হয়। নাইনা, অ্যানি আর জাকারিয়া কিন্তু তিনজনই কলেজ ফ্রেন্ড। শুধু তাই নয়, তাদের আরও 8 জন ফ্রেন্ড আছে, অর্থাৎ তারা মোট 11 জন যারা কিনা কলেজ থেকেই খুব ভালো বন্ধু। নাইনা অ্যানিদের এই সুখবরটা কলেজের গ্রুপে জানাতে চায়, তবে জাকারিয়া তাকে বলে এখনই কাউকে জানানোর দরকার নেই, সামনেই তাদের সিদ্ধার্থ নামের এক বন্ধুর ব্যাচেলার পার্টি, আর তারা সেখানেই এই খুশি সংবাদটা সবাইকে অ্যানাউন্স করবে। এরপর আমরা ম্যাথিউ ও ফিদা নামের তাদের আরও 2 জন বন্ধুকে দেখি। ম্যাথিউ আর ফিদা হচ্ছে বিজনেস পার্টনার। তোমরা এখানে সবার নামগুলো একটু ভালো করে খেয়াল রেখো, যেহেতু 11 জন ক্যারেক্টার, তাই নামগুলো মনে রাখলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। যাই হোক, ম্যাথিউ আর ফিদা যেহেতু বিজনেস পার্টনার, এর জন্য কাজের সূত্রে ম্যাথিউ ফিদার সাথে অনেক মেলামেশা করে, যেটা কিনা ম্যাথিউর ওয়াইফ সায়নী একটু পছন্দ করে না। ম্যাথিউ এখানে ফিদাকে বলে সে তার জীবনে বেশ বিরক্ত, কারণ তার আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তার ওয়াইফ সায়নী অনেক বেশি ফালতু খরচ করে। যদি তার কাছে টাকা নাও থাকে, তবে অন্যদের কাছ থেকে ধার নিয়ে হলেও সে খরচ করবেই, আর সেই টাকাটা শেষমেশ ম্যাথিউকেই পরিশোধ করতে হয়। এই সব শুনে ফিদা বলে সায়নী ধনী ঘরের সন্তান ছিল, তাই সে একটু টুকটাক বেশি খরচ করবেই। ম্যাথিউ তখন তাকে জানায়, তুমি সবাইকে কত ভালো বোঝো, আমরা তো কলেজ থেকে অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম, আমার হয়তো তোমাকেই বিয়ে করা উচিত ছিল। ফিদা তখন হেসে জানায়, এই কথা যেন তোমার ওয়াইফ আবার না শোনে। এরপর সিন শিফট হয় তাদের আরেক বন্ধু শ্যামের কাছে। শ্যাম পেশায় একজন ইনভেস্টর। এখানে শ্যামের কথাতেই বোঝা যায় যে সে বেশ বদমেজাজি স্বভাবের। তখন আবারও শ্যামকে তার ওয়াইফ মেরিন কল করে। শ্যাম মেরিনের সাথে বেশ ভালোই ব্যবহার করে ফোনটা কেটে দেয়। এদিকে মানা করা সত্ত্বেও নায়না তার হাজবেন্ড জিতেশকে কল করে অ্যানিদের প্রেগনেন্সির ব্যাপারটা জানিয়ে দেয়, এবং সেই সাথে সাথে এই কথা কাউকে বলতেও তারা নিষেধ করে। এখন সে একই অফিসে আবার সিদ্ধার্থ কাজ করত। জিতেশ যাওয়ার সময় কথায় কথায় সিদ্ধার্থকে এই কথা বলে যে কাউকে জানাতে নিষেধ করে। রাতে দেওয়ালি উপলক্ষে সায়নীদের বাসায় পার্টির আয়োজন করা হয়। তারা সব ফ্রেন্ডরা সেখানে উপস্থিত হয়ে পড়ে। একই শহরে থাকার কারণে যে কোনো অনুষ্ঠানেই তারা একসাথে পালন করত। পার্টিতে সবাই যখন যে যার মতন আনন্দ করতে ব্যস্ত ছিল, তখন জিতেশ সায়নীর কাছে এসে অ্যানির প্রেগনেন্সির কথা জানিয়ে দেয়। অ্যানি আবার জানায় মেরিনকে, মেরিন জানায় শ্যামকে। এভাবে কাউকে না জানানোর কথা বলে পুরো গ্রুপই জেনে যায়। পরের দিন তারা সিদ্ধার্থের ব্যাচেলার পার্টি উপলক্ষে রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে তারা সিদ্ধার্থের হবু বউ আরতিকেও পিক করে নেয়, কেননা আরতিও তাদের ফ্রেন্ডস গ্রুপেরই একজন সদস্য। ফিদা বাদে তাদের গ্রুপের সবাই কাপল ছিল। এখানে সায়নী আবার ফিদার সাথে মেলামেশা নিয়ে ম্যাথিউকে অনেক কথা শোনায়। কিছুক্ষণের মধ্যেই তারা আনন্দ করতে করতে পাহাড়ে ঘেরা সুন্দর এক রিসোর্টে পৌঁছে যায়। এরপর তারা ফ্রেশ হয়ে একত্রে ক্রিকেট খেলতে আসে। তবে হঠাৎ সিদ্ধার্থের মারা একটা বল গিয়ে লাগে এক লোকের গায়ে। এই লোকটার নাম চন্দ্রশেখর। সিদ্ধার্থরা দৌড়ে চন্দ্রশেখরের কাছে গিয়ে দেখে সে বল লাগার কারণে মাটিতে বসে কাতরাচ্ছে। সিদ্ধার্থ বলে, চিন্তা করবেন না, আমাদের সাথে একজন ডাক্তার আছে। এই বলে তারা অ্যানিকে ডেকে চন্দ্রশেখরের চেক আপ করতে বলে, কিন্তু তার এমন জায়গায় আঘাত লেগেছিল যে সেটা লেডিস ডাক্তারকে দেখানো সম্ভব ছিল না। যাই হোক, চন্দ্রশেখর তার সমস্যা দেখাবে না দেখে তারা সবাই সেখান থেকে চলে যায়। এদিকে চন্দ্রশেখর উঠে দেখে যে বল লাগার কারণে তার মদের বোতলে সব মদ পড়ে গিয়েছে। এবার চন্দ্রশেখর রেগে তাদের কাছে গিয়ে তার মদ ফেরত চায়। এছাড়াও মদের জন্য সে ঝামেলা করা শুরু করে, যা দেখে অ্যানি ম্যানেজারকে ডেকে বলে যে আপনি তো বলেছিলেন এই রিসোর্টে আমরা ছাড়া আর কোনো গেস্ট নেই। যবে ম্যানেজার জানায় চন্দ্রশেখর স্যার গেস্ট নয়, সে রিসোর্টের মালিকের বন্ধু। বাকিরা ম্যানেজারকে বলে যে চন্দ্রশেখরের জন্য মদ জোগাড় করতে, তবে ম্যানেজার তাদের জানায় যে এখানে কোনোই বার নেই। এরপর চন্দ্রশেখর জানায়, আমার মদ তোমরা ফেলেছ, তাই এখন আমাকে মদ এনে দিতেই হবে। এতে করে যদি বার বন্ধ থাকে, তাও তোমাদের কাছে যদি থাকে সেটাই দাও।
তখনই এক ওয়েটার এসে চন্দ্রশেখরকে বলে সামনে একটা বার রয়েছে, সেখানে আরো ভালো মদ পাওয়া যায়। সিদ্ধার্থরা ওয়েটারকে টাকা দিয়ে চন্দ্রশেখরকে মদ কিনে এনে দিতে বলে, যার ফলে চন্দ্রশেখর এবার সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা আরতি এবং সিদ্ধার্থকে দেখতে পাই। তারা একসাথে পাহাড়ের উপরে অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করছিল। তখনই সেখানে অন্য মেয়েরা চলে আসলে সিদ্ধার্থ তার বন্ধুর কাছে চলে যায়। এদিকে চন্দ্রশেখর ফিদাকে একা একা বসে থাকতে দেখে তার সাথে গিয়ে কথা বলে এবং ফিদাকে লাইটার দিয়ে সাহায্য করে। সে ফিদার কাছ থেকে তার বন্ধুদের সম্পর্কে টুকটাক কথাও জানতে পারে। রাতে তাদের আসল পার্টি শুরু হয়ে যায়। সবাই মিলে নাচে গানে পার্টিটা বেশ মুখর হয়ে উঠেছিল। এদিকে চন্দ্রশেখরকে সেই ওয়েটার তখনও মদ এনে দেয়নি বলে এবার চন্দ্রশেখর ম্যানেজারকেই এটা সেটা প্রশ্ন করতে থাকে। ম্যানেজারও তাকে কোনো রকম হাবিজাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে সিদ্ধার্থের নাচ গান শেষে অ্যানি ও জাকারিয়া তাদের প্রেগন্যান্সির কথা সবার সামনে অ্যানাউন্স করে। যদিও সবাই আগে থেকেই জানতো, তবুও সবাই এমন রিয়াক্ট করে যে তারা কিছুই জানে না। সবাই তাদেরকে কংগ্রাচুলেট করে এবং অনেক খুশি হয়। তবে হঠাৎ কোথা থেকে যেন চন্দ্রশেখর এসে আবারও তাদের কাছে মদ চাইতে থাকে। চন্দ্রশেখর ঝামেলা করছে দেখে ফিদা তাকে তাদের থেকে মদ দিয়ে দিতে বলে। এরপর চন্দ্রশেখর এক বোতল মদ চাইলেও তারা তাকে এক গ্লাস মদ দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে শ্যাম রেগে সবাইকে বলে আবার যদি ওই লোক আসে তাহলে আমি ওকে মেরেই ফেলবো। শ্যামকে এরকম অল্পতেই রেগে যেতে দেখে সবাই হেসে ফেলে। তখনই শ্যামের কাছে সেই লোকের কল আসে যার কাছে শ্যাম ইনভেস্ট করেছিল। লোকটার টাকা দেওয়ার জন্য কয়েকদিন সময় চাইলেও শ্যাম লোকটাকে হুমকি দিয়ে দ্রুত টাকা ফেরত দিতে বলে। কিছুক্ষণ পর শ্যামের কাছে আবারও একজন লোকের কল আসলে শ্যাম তাকে টাকা নিয়ে টেনশন করতে নিষেধ করে ফোনটা কেটে দেয়। শ্যামের এভাবে বারবার কল আসায় এবার সবাই বেশ বিরক্তই হয়। এসব দেখে শ্যাম জানায় অফিসের কিছু জরুরি কাজ ছিল, তাই এত কল আসছে। এখন জাকারিয়া বলে এখানেও অফিসের কাজ, তো কথা যদি বলতে হয় তাহলে দূরে যেতে হবে কেন? তোমার কি লুকানোর মতন কিছু আছে? ফিদা জানায় সবারই পার্সোনাল লাইফ আছে, যত গভীর সম্পর্কই হোক না কেন সবাই কিছু না কিছু লুকিয়ে চলে। তখন নায়না বলে আমিও ফিদার কথার সাথে একমত। তবে সিদ্ধার্থ জানায় আমি এসব মানি না, কলেজ থেকে আমরা সমস্ত পার্সোনাল কথা আমাদের বন্ধুরা জানে। নায়না বলে তাহলে এক কাজ করো, তুমি তোমার ফোনটা টেবিলে রাখো, এখন যত মেসেজ বা কল আসবে সবাইকে সেটা দেখাতে হবে। তখন ফিদা জানায় সিদ্ধার্থ একা কেন করবে, চল একটা গেম খেলি। এখন থেকে 1 ঘন্টা পর্যন্ত সবার ফোন টেবিলের উপরে থাকবে। কারো কোনো কল আসলে সেটা লাউডে দিয়ে নর্মালি কথা বলে সবাইকে শোনাতে হবে, আর মেসেজ আসলে সেই মেসেজটা সবাইকে দেখাতে হবে। ফিদা, আরতি, নায়না সহ কয়েকজন আগ্রহের সাথে ফোন টেবিলের উপরে রাখলেও বাকিরা ইতস্তত করছিল, কিন্তু নিজেদের সাহসী প্রমাণ করতে একে একে সবাই টেবিলের উপর তাদের ফোন রাখে। এভাবেই সর্বপ্রথম কল আসে জাকারিয়ার ফোনে। জাকারিয়াকে তার মা কল দিয়েছিল। সে জাকারিয়াকে অ্যানির সাথে সারাদিন লেগে থাকতে নিষেধ করে এবং অ্যানিকে নিয়ে আরো কিছু নেগেটিভ কথা বলে, যা শুনে অ্যানির মনটা এবার খারাপ হয়ে যায়। এই সব শুনে শ্যাম এবার ফালতু গেম খেলতে নিষেধ করলে জাকারিয়া বলে সে যেহেতু এই গেম শুরু করেছে তাই সবাইকে এবার খেলতে হবে। কিন্তু কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও কারো ফোনে আর কল আসে না। সবাই বেশ বোর হয়ে টেবিল থেকে উঠে এটা সেটা করছিল। তবে হঠাৎ আরতির ফোন কল আসলে সবাই টেবিলের কাছে জড়ো হয়। আরতিকে তার এক বান্ধবী কল করেছিল। সে কথায় কথায় আরতিকে বলে তার এক্স বয়ফ্রেন্ড তার বিয়ের কথা শুনে নাকি অনেক কষ্ট পেয়েছে। এখন আরতির এই কথা একটু এম্বারেস ফিল করে, কিন্তু সবাই হাসাহাসি করে ব্যাপারটাকে নর্মাল করে ফেলে। এরপর পরবর্তী কল আসে সিদ্ধার্থের ফোনে। তাকে তার আঙ্কেল কল করেছিল। সে সিদ্ধার্থের সাথে টুকটাক কথা বলে ফোনটা কেটে দেয়। এরপর কল আসে জিতেশের ফোনে। জিতেশের বন্ধু তার কাছে কিছু অ্যাডাল্ট ভিডিও লিঙ্ক চায়, যা শুনে সবাই এবার হাসাহাসি শুরু করে, আর এদিকে জিতেশ বেচারা পড়ে যায় লজ্জায়। এর কিছুক্ষণ পর ম্যাথিউর ফোনে একটা ভয়েস মেসেজ আসে। সেখানে এক লোক ম্যাথিউকে অনেক গালাগালি করে তার টাকা ফেরত দিতে বলছিল। আসলে ম্যাথিউ ফিদার সাহায্য নিয়ে জনের কাছ থেকে প্রায় 25 লাখ টাকা ধার নিয়েছিল, কিন্তু এই ধার সে অর্থনৈতিক টানাপোড়েনের কারণে শোধ করতে পারছিল না। ফলে ম্যাথিউর এমন দুরবস্থার কথা জেনে তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় এবং সাহায্য করার কথা বলে। ঠিক 1 ঘন্টা শেষ হতে আর মাত্র 2 মিনিট বাকি ছিল। তারা সবাই ডিনার করার জন্য বসতেই যাবে, তখন আবারও সিদ্ধার্থের ফোনে একটা কল আসে। এবার সিদ্ধার্থকে সাজিস নামের এক বন্ধু কল করেছিল। এখানে সিদ্ধার্থ তার বন্ধুদের সাথে পার্টি করছে শুনে সার্জিস হঠাৎ বলে ওঠে, কি পার্টিতে কি ওই মেয়েটাও আছে যাকে তুই অ্যাবর্শন করিয়েছিলি? এই কথা শুনে সবাই সিদ্ধার্থের উপরে রেগে ঝাঁপিয়ে পড়ে। নিরীহ একটা বাচ্চাকে সিদ্ধার্থ মেরে ফেলেছে শুনে তো জাকারিয়ার মাথায়
আগুন জ্বলে ওঠে। এদিকে আরতি রাগ করে সেখান থেকে চলে যায়। অনেক কষ্টে নায়না, ফ্রিদা ও বাকিরা মিলে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু সবারই মুড একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, তাই যে যার রুমে চলে যায়। এখন সবাইকে যেতেই আমরা দেখি স্যাম এতক্ষণে তার ফোনটাকে মূলত এরোপ্লেন মুড করে রেখেছিল, যেই কারণে স্যামের ফোনে কোনো কল আসেনি। সবাই চলে গেলে তাদের জন্য আয়োজন করা ডিনার ওভাবেই টেবিলে পড়ে থাকে। রুমে গিয়েও সবার ওয়াইফ তাদের সাথে ঝগড়া করতে শুরু করে, কেননা তারা কেউই কারো পার্টনারকে আর বিশ্বাস করতে পারছিল না। এদিকে কিছুক্ষণ পর স্যাম, জাকারিয়া ও ম্যাথিউ বাইরে বেরিয়ে আসে। তাদের সবারই বেশ মন খারাপ ছিল বলে শ্যাম কিছু ড্রিঙ্কস করার কথা জানায়। এই কথা শুনে ম্যাথিউ মদ আনতে ভিতরে প্রবেশ করে, কিন্তু ম্যাথিউ মদ আনতে গিয়ে অনেকক্ষণ ধরে আসছে না দেখে জাকারিয়া সেখান থেকে চলে যায়। এভাবেই জাকারিয়া চলে যাওয়ার পরেও বেশ কিছু সময় কাটে। তখন শ্যাম আর কিছুক্ষণ অপেক্ষা করে সেও আবারও রুমে ফিরে আসে। তবে এরপরে রিসোর্টে এমন এক ঘটনা ঘটে যাতে সবার হুঁশ একদম উড়ে যায়। পরের দৃশ্যে রিসোর্টের এক কর্মচারী দৌড়ে এসে ম্যানেজারকে জানায় বাইরে এক মেয়ের লাশ পড়ে আছে। ম্যানেজার দৌড়ে গিয়ে দেখে সেখানে পড়ে রয়েছে সায়নীর মৃতদেহ। সাথে সাথে সে পুলিশকে কল করে। পুলিশ এসে সবাইকে একত্রিত করে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তবে তারা তেমন কোনো ক্লু খুঁজে পায় না। তখন সিদ্ধার্থ জাকারিয়া পুলিশকে রিসোর্টে থাকা চন্দ্রশেখরের কথা জানায়। এবার পুলিশ চন্দ্রশেখরকে ডাকতে গেলে তাকে দেখেই তারা স্যালুট দিয়ে দেয়। আসলে চন্দ্রশেখর হচ্ছে পুলিশের একজন ডিএসপি। পুলিশ অফিসার চন্দ্রশেখরকে এবার সবটা খুলে বলে। এই সব কথাবার্তা শুনে চন্দ্রশেখর এবার বাইরে এসে পড়ে। এদিকে সায়নীর লাশ নিয়ে যাওয়ার পর ম্যাথিউ কান্নায় ভেঙে পড়ে। চন্দ্রশেখর একবার সায়নীর লাশটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে। এদিকে পুলিশ অফিসার তাদেরকে ইনভেস্টিগেশন করার জন্য থানায় নিয়ে যেতে চায় এবং আজ রাত্রে কাউকে রিসোর্টের বাইরে যেতে নিষেধ করে। তখন সিদ্ধার্থ এসে চন্দ্রশেখরকে রিকোয়েস্ট করে বলে যে সামনে তার বিয়ে, তাই এখন তারা কোনোভাবে এই পুলিশি ঝামেলায় পড়তে চায় না। এখানে চন্দ্রশেখর যেন একটু পুলিশের সাথে কথা বলে। এখন চন্দ্রশেখর পুলিশকে বলে যে সে এই কেস এখানে বসে ইনভেস্টিগেশন করতে পারবে, যার ফলে কারোর থানায় যাওয়ার প্রয়োজন পড়বে না। এই সব কথাবার্তা শুনে পুলিশ তার হাতে কেসের ইনভেস্টিগেশন করার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চন্দ্রশেখর তাদের কাছে এসে তাদের মধ্যে কোনো সমস্যা হয়েছিল কিনা সেই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সবাই বলে তাদের কোনো সমস্যাই হয়নি। সে ম্যাথিউকে জিজ্ঞেস করে যে সর্বশেষ সায়নীকে সে কোথায় দেখেছিল এবং তাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল কিনা। ম্যাথিউ বলে সায়নীকে সে সর্বশেষ রুমেই দেখেছিল, তাছাড়া তাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। এদিকে চন্দ্রশেখর চলে গেলে তারা সবাই ডিসাইড করে যে তাদের এই গেমের ব্যাপারে তারা চন্দ্রশেখরকে কিছুই জানাবে না। এদিকে কারো কাছ থেকে কোনো তথ্য না পেয়ে চন্দ্রশেখর রিসোর্টে লাগানো গুটি কয়েক সিসিটিভি ক্যামেরা চেক করে, যেখানে সে দেখতে পায় আরতি কাঁদতে কাঁদতে রুমের দিকে যাচ্ছে। চন্দ্রশেখর আরতিকে এসে এবার কড়াভাবে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে কোনো ঝামেলা না হলে সে কেন কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গিয়েছিল। আরতি প্রথমে কোনো কথা না বললেও চন্দ্রশেখরের ধমকে সে গেমের ব্যাপারে সবটা বলে দেয়। এরপর চন্দ্রশেখর সবাইকে সেখানেই থাকতে বলে এবং তাদের রুম ভালো করে তল্লাশি নেয়। এরপর সে ডাইনিং রুমে এসে সবাইকে জড়ো করে বলে একটু আগে তোমরা যে গেমসটা খেলেছো এখন আমরা সবাই আবারও সেটা খেলবো। এরপর সে নিজের ফোনটা টেবিলে রাখে। যদিও বাকিরা আর এই গেম খেলতে চাচ্ছিল না, তবে তাদের হাতে আর কোনো অপশনও ছিল না। সবাই নিজেদের ফোন টেবিলের উপর রাখলে চন্দ্রশেখর বলে গেমটা আগের নিয়মে আমরা খেলবো, কিন্তু দুটো নিয়ম শুধু পরিবর্তন হবে। এক হচ্ছে এই গেমে কোনো টাইম লিমিট থাকবে না। 2, গেমে কেউ চিট করলে বাকি খেলা পুলিশ স্টেশনে গিয়ে খেলতে হবে। যাই হোক, খেলা শুরু হয়ে গেলে প্রথম কলটা চন্দ্রশেখরের ফোনে এসেছিল। চন্দ্রশেখরকে তার পুলিশ সুপার বন্ধু কল করেছিল। সে তার সাথে কিছু ক্যাজুয়াল কথা বলে ফোনটা কেটে দেয়। এরপর চন্দ্রশেখর সিদ্ধার্থকে জিজ্ঞেস করে সে আরতির পিছু করে রুমে গিয়েছিল, তারপর কি ঘটেছে। জবে সিদ্ধার্থ জানায় আমি আরতিকে যখন সামলাচ্ছিলাম তখন সেখানে ফ্রিদা চলে আসে। চন্দ্রশেখর ফ্রিদাকে জিজ্ঞেস করে যে সে ওখানে কেন গিয়েছিল। জবে সে জানায় আমিও আরতিকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম, আর তখনই সেখানে সায়নী আসে। সায়নী এসেই এই কথা সেই কথায় ফ্রিদার সাথে ঝগড়া করতে শুরু করে, যার ফলে আরতি আরো বেশি আপসেট হয়ে যায়। সিদ্ধার্থ ফ্রিদা ও সায়নীকে রুমের বাইরে বের করে আনে। তখন ম্যাথিউ এসে সায়নীকে নিয়ে যায় আর ফ্রিদা নিজের রুমে চলে যায়। তখনই সিদ্ধার্থের কাছে জিতেশ আসে। সে সিদ্ধার্থকে তার ফোন ফেরত দিয়ে জিজ্ঞেস করে মেয়েটাকে। সিদ্ধার্থ বলে মেয়েটা আমার গ্রামের এক মেয়ে। সাজিশ জানতে চেয়েছিল, তাই আমি বলেছিলাম মেয়েটা আমাদের গ্রুপের। জিতেশ সিদ্ধার্থকে আরতিকে সামলানোর কথা বলে সেখান থেকে চলে আসে।
এরপর চন্দ্রশেখর সিদ্ধার্থের ফোন চেক করে বলে, তুমি সাজিশকে দেখি কল ব্যাক করেছিলে, কেন করেছিলে? কোনো মিথ্যা কথা শেখানোর জন্য? সিদ্ধার্থ বলে, না স্যার, আমি এমনিতেই ওকে বকাবকি করে কলটা কেটে দিয়েছিলাম। চন্দ্রশেখর সিদ্ধার্থকে বলে সাজিশকে কল করে আবার নর্মাল টোনে কথা বলতে। এবার সিদ্ধার্থ ভয়ে ভয়ে সাজিশকে কল করে, কিন্তু সাজিশ এবার আর কল পিক করে না। তখন ফিদার কাছে তার এক বান্ধবীর কল আসে। সে ফিদাকে সায়নীর মৃত্যুর ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করতে শুরু করে, কারণ ব্যাপারটা ইতিমধ্যে সব নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছিল। ফিদা এসবে এম্বারেস ফিল করলেও নর্মালি কথা বলে। হঠাৎ তার বান্ধবী বলে, এই সব কিছু কি ওই পুলিশের ঘটনা নিয়ে হয়েছে? ফিদা না বলেই কলটা কেটে দেয়। তখন চন্দ্রশেখর ফিদাকে জিজ্ঞেস করে, এই পুলিশের ঘটনাটা আবার কি? জবে সে জানায়, স্যার, আমি আর ম্যাথিউ একদিন বিজনেসের কাজে একটা স্থানে গিয়েছিলাম। ড্রাইভিং লাইসেন্স না থাকায় সেদিন একটু পুলিশের ঝামেলা হয়, আর এই ব্যাপারটা সায়নীও জেনে গিয়েছিল। চন্দ্রশেখর ম্যাথিউকে জিজ্ঞেস করে এই ঘটনা নিয়ে তারা সায়নীর সাথে কোনো ঝামেলা হয়েছিল কিনা। যবে ম্যাথিউ জানায় সায়নীর সাথে এটা নিয়ে তাদের অনেক কথা কাটাকাটি হয় এবং সায়নী চেয়েছিল ম্যাথিউ যাতে ফিদার টাকা ফেরত দিয়ে তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে। এদিকে জিতেশ তখন চন্দ্রশেখরকে ম্যাথিউর ফোনে আসা সে ভয়েস মেসেজ সম্পর্কে জানায় এবং বলে সায়নী হয়তো অনেক লজ্জাবোধ করেছিল, কারণ সে অনেক রুচিশীল একটা মেয়ে। কথাটি শুনে ম্যাথিউ রেগে গেলে চন্দ্রশেখর তাকে শান্ত করে বসায় এবং সেই মেসেজটা দেখাতে বলে। তখন ম্যাথিউ বলে, আমি এটা ইতিমধ্যে ডিলিট করে দিয়েছি। এরপর জাকারিয়া বলে ওঠে, ওই মেসেজ শুনে আমার মনে হয়েছে ফ্রিদা ও ম্যাথিউর মধ্যে কোনো অ্যাফেয়ার্স চলছে। চন্দ্রশেখর বলে, সায়নী তাহলে বেশ অদ্ভুত স্বভাবের মেয়ে ছিল, তার কি কোনো মানসিক কিংবা শারীরিক সমস্যা ছিল? ম্যাথিউ না বললে চন্দ্রশেখর বলে, আমি তোমাদের রুমে কিছু ওষুধ পেয়েছি। এটা শুনে নায়না বলে, ওটা একটা বায়োপোলার ডিসঅর্ডারের মেডিসিন। আমি আগে যে হসপিটালে কাজ করতাম সেই হসপিটালের একজন সাইকিয়াট্রিস্ট সায়নীকে মানসিক সমস্যার জন্য এই মেডিসিন দিয়েছিল। সায়নী আমাকে এসে সেই মেডিসিন সম্পর্কে আগে জানিয়েছে। এরপর চন্দ্রশেখর সবকিছু একবার ভেবে নিয়ে ফিদার কাছে যায়। সে ফিদাকে বলে ম্যাথিউকে মেসেজ পাঠানো সেই জনকে কল করতে। ফিদা ইতস্তত করলে চন্দ্রশেখর নিজেই ফিদার ফোন নিয়ে কল করে আর বলে রুডলি কথা বলতে। জন কল ধরলে ফিদা তার সাথে ধমকে সুরে কথা বলে, তবে জন ফিদার কাছে সরি জানায়। জনের ব্যবহার একদম পরিবর্তন হয়ে গিয়েছিল, যেন তাকে কেউ ইতিমধ্যে হুমকি দিয়েছে। আর এটা দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। ম্যাথিউ আর ফিদা ছাড়া জনকে সেখানে কেউই চিনত না। তাই চন্দ্রশেখরের কথায় ম্যাথিউ আবারও জনকে কল করে, কিন্তু জন এবার কল ধরে না। চন্দ্রশেখর সিদ্ধার্থকে বলে সাজিশকে আবারও কল করতে, কিন্তু এবারও সাজিশ কল ধরছে না দেখে সিদ্ধার্থ বলে ওর ফোন হয়তো সাইলেন্ট আছে। এই কথাটা শুনেই চন্দ্রশেখরের মনে পড়ে আরতি বলেছিল আড্ডার সময় স্যামের ফোনে বারবার কল এসেছিল, অথচ এতক্ষণে তার ফোনে একটা কলও আসেনি। তাই চন্দ্রশেখর এবার স্যামের ফোন অন করে দেখে তার ফোন এরোপ্লেন মোডে রয়েছে। চন্দ্রশেখর রেগে গিয়ে সবাইকে হুমকি দিয়ে বলে যে আর কেউ যদি এমনটা করার চেষ্টা করো তাহলে এই কেস আদালতে সলভ হবে। এরপর চন্দ্রশেখর শ্যামকে জিজ্ঞেস করে যে সে কেন তার ফোন এরোপ্লেন মোডে রেখেছে। শ্যাম জবাব দিতে না পারলে চন্দ্রশেখর তার কল লিস্ট চেক করে দেখে সুরেশ নামের এক লোক শ্যামকে অনেকগুলো কল আর মেসেজ করেছে। তাই চন্দ্রশেখর শ্যামের ফোন থেকে সুরেশকে কল করে তাদের কথাবার্তা শুনে জানতে পারে যে শ্যাম আসলে ইল্লিগালি ব্যাংক থেকে টাকা নিয়ে ইন্টারেস্টে লাগায়। এখন চন্দ্রশেখর জানায় এই ব্যাপারে আমি পরে পদক্ষেপ নেব, আগে এই কেসটা সলভ করে নিই। এরপর সে সিদ্ধার্থের ফোনে নিজের নাম্বার দিয়ে বলে এই নাম্বার তোমাদের সবার ফোনে পাঠাও। সেই নাম্বারটা সবার ফোনে পাঠানো হলে চন্দ্রশেখর একে একে সবার ফোন চেক করতে শুরু করে। সে আরতিকে জিজ্ঞেস করে তুমি তোমার মাকে এতবার কল কেন দিয়েছিলে রাতে। আরতি জানায় সে এখানকার সিচুয়েশন জানানোর জন্য সেটা করেছিল। এদিকে মেরিনের ফোন চেক করে একজনের মেসেজ পেলে মেরিন বলে এটা আমার বড় ভাইয়ের মেসেজ। নায়নার ফোনে তার ম্যানেজারের সাথে মেসেজ দেখে সে জিজ্ঞেস করে যে সোমবার ছুটি কেন নিয়েছো। নায়না বলে সোমবার আমার কিছু ইমার্জেন্সি কেস হ্যান্ডেল করতে হবে, তাই চেম্বার অফ রাখতে বলেছি। এভাবে সবার ফোন চেক করা শেষ হলে সিদ্ধার্থ বলে স্যার আমি আপনাকে সবার নম্বর পাঠিয়ে দিচ্ছি। চন্দ্রশেখর সব নাম্বার থানায় পাঠিয়ে এগুলোর ডিটেলস বের করতে বলে। তখনই ম্যাথিউর ফোনে জনের মেসেজ আসে। সেখানে জন শুধু একটা অ্যাংরি ইমোজি পাঠিয়েছিল। চন্দ্রশেখর জাকারিয়াকে জিজ্ঞেস করে যে বৃষ্টির পুরো সময় ম্যাথিউ তার সাথে ছিল কিনা। জাকারিয়া জানায় প্রথমবার বৃষ্টির পর সে বিয়ারের বোতল আনতে রুমে গিয়েছিল, তারপর আর সে ফেরত আসেনি। ম্যাথিউ বলে আমি রুমে যেতে সায়নীর সাথে আবারও ঝগড়া লাগে আর সায়নী সিদ্ধার্থকে সরি বলার জন্য কলও করেছিল। চন্দ্রশেখর বলে সায়নী সিদ্ধার্থ ছাড়া তোমাদের আর কেউ কি কল করেছে।
জিতেশ বলে আমাকে কল করে বলেছিল সিদ্ধার্থ তার কল ধরছে না। এছাড়া এনি বলে আমাকেও কল করে সে একই কথা বলেছে। এবার চন্দ্রশেখর বলে তোমাদের কারোর সাথে সায়নীর ঝগড়া হয়েছিল কিনা। জাকারিয়া জানায় জি স্যার, সায়নী আমার কাছ থেকে বেশ কয়েকবার টাকা ধার নিয়েছিল, কিন্তু সেগুলো আর ফেরত দিত না। শুধু নিজেদের টাকা নয়, অ্যানিও একবার তার কলিগের কাছ থেকে টাকা এনে সায়নীকে দিয়েছিল, আর সেই টাকাটা নিয়ে ঝগড়া লেগে যায়। পরবর্তীতে সায়নী এসে মাফও চায়। আমাদের মনে হতো ওর মানসিক সমস্যা রয়েছে, কিন্তু এখনই জানতে পারলাম যে ওর বায়োপোলার ডিসঅর্ডার রয়েছে। চন্দ্রশেখর ম্যাথিউর কাছ থেকে সায়নীর ডাক্তারকে কল করলে ডাক্তার জানায় সায়নী এমন এক মানসিক সমস্যায় ভুগছিল যেখানে সে এক এক সময় এক এক ধরনের আচরণ করত। যখন সে রেগে যেত তখন যা ইচ্ছা করত, তাড়াহুড়ো করে ডিসিশন নিত। আবার এরপর যখন নর্মাল হয়ে যেত তখন আবার নিজেই রিগ্রেট ফিল করত। এই ধরনের রোগীদের সুইসাইড করার প্রবণতা অনেক বেশি থাকে। তবে চন্দ্রশেখর ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে ফোনটা রেখে দেয়। তখনই তার কাছে এক পুলিশ একটা মদের বোতল নিয়ে আসে, যেটা কিনা সায়নের ডেড বডি থেকে কিছুটা দূরে পাওয়া গিয়েছিল। চন্দ্রশেখর এই মদের বোতল কার জিজ্ঞেস করলে জিতেশ বলে এটা ম্যাথিউয়ের। এটা শুনে ম্যাথিউ বলে আমি সায়নের সাথে ঝগড়া করে বের হওয়ার পর বৃষ্টিতে নেমেছিলাম, তাই আমি পুলের পাশে ছাতা নিয়ে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করি। এরপর মদের বোতল নিয়ে জাকারিয়াদের কাছে গিয়ে দেখি তারা চলে গেছে, তাই আমি সেখান থেকে ফিরে আসছিলাম। তখনই ফিদা চিৎকার করে এসে আমার হাত থেকে মদের বোতল ফেলে দিয়ে আমাকে নিয়ে যায় সায়নীর ডেড বডি দেখার জন্য। চন্দ্রশেখর জিজ্ঞেস করে ম্যাথিউ আর ফিদার এই গল্প কে কে অবিশ্বাস করো। নায়না বাদে সেখানকার সবাই হাত তোলে। চন্দ্রশেখর বলে তুমি কেন হাত তুলছো না? যবে নায়না বলে আমি ওদের ব্যাপারে যতটুকু জানি তাতে আমি কিছুই বলতে চাই না। চন্দ্রশেখর বলে সিদ্ধার্থের কল অনুসারে তোমাদের মধ্যে একজন প্রেগনেন্ট হয়েছিল, এমনও তো হতে পারে সেটা সায়নী। ম্যাথিউ বলে আমি আমার ওয়াইফকে বিশ্বাস করি। বাকিরাও জানায় যে তারা তাদের ওয়াইফকে বিশ্বাস করে, শুধু জাকারিয়া একটু ইতস্তবোধ করছিল, কিন্তু সেও অ্যানির চাপে পড়ে বলে যে সে অ্যানিকে বিশ্বাস করে। তখনই চন্দ্রশেখরের ফোনে থানা থেকে কল আসে। রহিম নামের এক অফিসার জানায় সায়নীর ফোনে 8টার পর 4টা আউটগোয়িং আর 2টা ইনকামিং কল এসেছিল। আউটগোয়িং কলগুলো অ্যানি, সিদ্ধার্থ, জিতেশ ও জনকে করা হয়েছে। তাছাড়াও সায়নীকে 2বার ইনকামিং কল করেছিল জন। এবার চন্দ্রশেখর বলে অ্যানি, জিতেশ ও সিদ্ধার্থকে সায়নী কেন কল করেছিল তা আমরা জানি, কিন্তু তাকে জন কেন কল করেছিল? চন্দ্রশেখর ম্যাথিউর ফোন থেকে জনকে মেসেজ করে জিজ্ঞেস করে যে সায়নী তাকে কেন কল করেছিল। এদিকে সিদ্ধার্থ আবার সাজিশকে কল করলে সাজিশের কথা শুনে মনে হয় সে ড্রিঙ্কস করছে। সাজিশ কলটা ধরলেই সিদ্ধার্থ উল্টাপাল্টা কথা বলে এবং বলে ওই মেয়ে তো জিতেশের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে, তাহলে তুই কেন এর দায়ভার নিবি? এত মহৎ শাস্তি তোকে কে বলেছে? এই কথা শুনে তো সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। জিতেশ বলে সাজিশ ও সিদ্ধার্থ মিথ্যা বলছে স্যার। চন্দ্রশেখর বলে সেটা আমি বুঝবো। তখনই ম্যাথিউর ফোনে জন মেসেজ করে জানায় সায়নী আর জনের মাঝে টাকা নিয়ে একটা সেটেলমেন্ট হয়েছে, তাই সে ম্যাথিউকে কিছুই জানাবে না। চন্দ্রশেখর তখন বুঝতে পারে যে জন এখনো সায়নীর মৃত্যুর খবর জানে না, তাই সে ফিদাকে নিউজটা জনকে ফরওয়ার্ড করতে বলে। এরপর সে আরতিকে জিজ্ঞেস করে জিতেশের ব্যাপারে সিদ্ধার্থ তাকে কিছু বলেছিল কিনা। আরতি বলে হ্যাঁ, সিদ্ধার্থ বলেছিল তাকে যে ওই মেয়েকে জিতেশই প্রেগনেন্ট করেছে এবং আরতি চাইলে জিতেশ নিচে এসে তার কাছে সব শেয়ার করবে, কিন্তু আরতি জেদ ধরে বসে থাকে যে জিতেশের সাথে ওই মেয়েকেও এসে তার কাছে কনফেস করতে হবে, তাহলে সে বিশ্বাস করবে। এখন চন্দ্রশেখর জিতেশকে ধমক দিয়ে সব সত্যটা বলতে বলে। জবাবে সে জানায় হ্যাঁ আমি এটা করেছি, আর মেয়েটা ছিল সায়নী। আমি সায়নীকে আরতির সামনে গিয়ে সব স্বীকার করতে বলি, কিন্তু সায়নী এই কথাতে কিছুতেই রাজি হয় না। এই সব কথাবার্তা শুনে ম্যাথিউর তো চোখ লাল হয়ে যায়। সে বলে আমি জানি সায়নী কখনো এমন কিছু করেনি, সবাই এখানে মিথ্যা বলছে। একটা মরা মানুষকে আবারও সবাই মারছে। নায়না ম্যাথিউর কথার সাথে একমত হয়ে বলে স্যার। জিতেশ আবার নায়নার সাথে গালবাজি করতে গেলে চন্দ্রশেখর তাকে থামিয়ে নায়নাকে সব বলতে বলে। তখন নায়না বলে সায়নী বিয়ের আগে থেকে আমার পেশেন্ট ছিল, তখন আমি জেনেছি যে সে গর্ভধারণে অক্ষম। সায়নী আমাকে এই কথা কাউকে বলতে নিষেধ করেছিল, এমনকি ম্যাথিউকেও না। এছাড়াও আমার কাছে তার মেডিকেলের রিপোর্টও রয়েছে। জিতেশের তো এই কথা শুনে মাথায় হাত পড়ে যায়। তখনই ফিদার ফোনে জনের কল আসে। জন ফিদাকে জানায় সায়নী মারা যাওয়ার আগে রাত 9টার দিকে তাকে বলেছিল সে ম্যাথিউর সব টাকা পরিশোধ করবে। এরপর সে 5 লাখ টাকা করে 2বার মোট 10 লাখ টাকা জনের অ্যাকাউন্টে সেন্ডও করেছিল। এখন ম্যাথিউ জানায় সায়নী বা তার অ্যাকাউন্টে বর্তমানে কোনোই টাকা নেই, তাহলে এই টাকা সে কোথায় পেল? চন্দ্রশেখর জিতেশের উপরে সন্দেহ হয়, তাই সে
জিতেশের ফোন নিয়ে ট্রানজ্যাকশন চেক করে দেখে জিতেশ সায়নীকে 5 লাখ টাকা পাঠিয়েছে। এবার জিতেশ বলে সায়নী তার কাছে এই টাকা লোন হিসেবে চেয়েছিল, তাই সে দিয়েছে। নায়না বলে গত সপ্তাহে তোমার বোন তোমার কাছ থেকে 3 লাখ টাকা লোন চেয়েছিল, সেটা তো দিতে পারোনি, তাহলে সায়নীকে কিভাবে এত টাকা দিলে? জিতেশের এবার মুখ বন্ধ হয়ে যায়। চন্দ্রশেখর জিতেশকে জিজ্ঞেস করে বাকি 5 লাখ টাকা সায়নীকে কে দিয়েছে। জিতেশ বলে সে কিছু জানে না এই ব্যাপারে। চন্দ্রশেখর বসে ব্যাপারটা নিয়ে আবারও একবার চিন্তা করে। এরপর তার মনে পড়ে যায় যে সে মেরিনের ফোনে তার ভাইয়ের অদ্ভুত কিছু মেসেজ দেখেছিল। চন্দ্রশেখর মেরিনকে দিয়ে তার ভাইকে কল করায় আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। মেরিনকে সে শিখিয়ে দেয় তার ভাইকে বলতে যে সে কিছু সমস্যা আছে। মেরিন এটা বলতেই মেরিনের ভাই বলে কি সমস্যা, তুমি কি টাকা পাওনি? মেরিন বলে পেয়েছি, এটা জানাতেই ফোন দিয়েছিলাম। এবার সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে বাকি 5 লাখ টাকা মেরিন তার ভাইয়ের কাছ থেকে এনে সায়নীকে দিয়েছিল। চন্দ্রশেখর মেরিনকে জিজ্ঞেস করে সে সায়নীকে কেন টাকা দিয়েছে। সে প্রথমে কিছু না বললেও চন্দ্রশেখরের ধমকে সে আবারও বলতে শুরু করে। আর এখানেই রিভিল হয় আসল রহস্য। আসলে জিতেশের মাধ্যমে প্রেগনেন্ট হওয়া মেয়েটা আর কেউই নয়, বরং মেরিন নিজেই। জিতেশ সায়নীকে নয়, বরং মেরিনকেই বলেছিল আরতির সামনে সবটা স্বীকার করতে, কিন্তু মেরিন কিছুতেই এতে রাজি হয়নি। সে কাঁদতে কাঁদতে জিতেশকে বলে তোমার আমার সম্পর্ক তো আগেই শেষ, তাহলে এখন এই ঝামেলায় কেন ফেলছো আমাকে? জিতেশ তাকে বোঝানোর চেষ্টা করলেও মেরিন সেখানে কাঁদতে কাঁদতে চলে যায়। তখনই মেরিনের সাথে সায়নীর দেখা হয়। সায়নী মেরিনকে রুমে নিয়ে আশ্বস্ত করে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে সায়নীকে সব খুলে বলে। তখন সে তাকে বলে তোমার প্রবলেম আমি সলভ করে দেব, কিন্তু বিনিময়ে তোমাকে ও জিতেশকে 5 লাখ টাকা করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। মেরিন প্রথমে ভাবনায় পড়লেও সে নিজে সায়নীর কথায় কনভিন্স হয়ে যায় এবং জিতেশকেও কনভিন্স করে নেয়। জিতেশ সায়নীকে বলে সে কিভাবে এই সমস্যার সমাধান করবে। যবে সে বলেছিল তার কাছে নাকি কোনো একটা ট্রাম্প কার্ড রয়েছে, সেটা দিয়েই সে সমাধান করবে। সবটা শুনে চন্দ্রশেখর জিতেশ ও মেরিনের উপরেই সন্দেহ হয়। তবে জিতেশ মেরিন দুজনেই বলে তারা সায়নীকে খুন করেনি। এবার চন্দ্রশেখর একজন পুলিশকে দেখে রাত 9টা থেকে 9:30টার মধ্যে সায়নের রুমে কে কে গিয়েছিল সেটা বের করে দিতে বলে। এরপর সে অ্যানির কাছে গিয়ে জিজ্ঞেস করে জিতেশের পর সায়নী তোমাকে কল করেছিল, সত্যি করে বলো সে তোমাকে কি বলেছে। এবার অ্যানি বলে সায়নী আমাকে কল করে রুমে ডেকেছিল আর মেরিন ও জিতেশের সব ঘটনা খুলে বলেছিল। এরপর সে আমাকে বলেছিল যে জিতেশের সাথে আমি যেন আরতির কাছে গিয়ে কনফেস করি যে প্রেগনেন্ট হওয়া মেয়েটা আমি, কিন্তু আমি এই প্রস্তাবে কিছুতে রাজি না হয়ে গিয়ে রেগে সায়নের রুম থেকে বেরিয়ে আসি। চন্দ্রশেখর অ্যানির এই কথাই সন্দেহ হয়। সে বলে সায়নের কাছে না টাকা ছিল আর না তোমাকে কিছু দেওয়ার মতো ছিল, তাহলে সে কেন তোমাকে ট্রাম্প কার্ড ভাবলো আর এর দায়ভারই বা কেন নিতে বলল? নিশ্চয়ই তোমার কাছে এমন কিছু আছে যা দিয়ে তুমি সায়নীকে ব্ল্যাকমেল করেছিলে। এই কথা শুনে অ্যানি কাঁদতে শুরু করে আর বলে আমি কিছুই জানি না। তখনই সেই অফিসার এসে চন্দ্রশেখরকে বলে আমরা সিসিটিভি চেক করে দেখেছি 9:15-তে অ্যানি সায়নীর রুমে গিয়েছিল এবং এর ঠিক 5 মিনিট পর অ্যানি রেগে রুম থেকে বের হয়ে গেলে সায়নীও বের হয়ে যায়। এরপর আর সে রুমে ফিরে যায়নি। এদিকে চন্দ্রশেখর অ্যানিকে এসে বলে তুমি তো বলেছিলে তোমার সাথে সায়নীর কোনো ঝগড়া হয়নি, তাহলে এই ঘটনা আগে কেন বললে না? অ্যানি অসহায়ের মতন জাকারিয়ার দিকে তাকালে জাকারিয়া বলে অ্যানি আমাকে সব বলেছিল এবং আমি অ্যানিকে নিষেধ করেছিলাম, কেননা আমার ভয় ছিল যে এই কথা বললে দোষটা হয়তো অ্যানির ঘাড়েই যাবে। তাছাড়া আমি সায়নীকে পছন্দ করি না, এটা সবাই জানে, তার জন্য আমি হারশানের টাকা পর্যন্ত ফেরত দিতে পারিনি। চন্দ্রশেখর এখানেই কথাটা ধরে ফেলে। সে বলে তুমি তো আগে বলেছিলে যে কষ্ট করে হারশানের টাকা ফেরত দিয়েছো, কিন্তু এখন বলছো দাওনি। সত্যিটা তাহলে হারশানের কাছ থেকেই জানা যাক। চন্দ্রশেখর অ্যানিকে বলে হারশানকে কল করতে। হারশান কল ধরতেই অ্যানি বলে একটা সমস্যা হয়ে গেছে। তখন চন্দ্রশেখর অ্যানির মুখ চেপে ধরলে হারশান বলে কি সমস্যা? তুমি ভয় পেও না, ওর কাছে আমাদের কোনো ভিডিওই নেই, ও শুধু শুধু তোমাকে ব্ল্যাকমেল করছে। এই কথাটা শুনে সবাই বুঝতে পারে যে অ্যানি ও হারশানের মধ্যে একটা অ্যাফেয়ার ছিল। একদিন হারশানের সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় সায়নী পাশের বিল্ডিং থেকে সবটা দেখে ফেলে এবং সেটা ভিডিও করে রাখে। পরবর্তীতে সে এটা নিয়ে অ্যানিকে ব্ল্যাকমেল করা শুরু করে। এবার চন্দ্রশেখর অ্যানিকে প্রশ্ন করে সত্যি বলো সায়নী
তোমার পিছু করার পর কি হয়েছিল। অ্যানি বলে সায়নী টিলার উপরে দাঁড়িয়ে ভিডিওটা সবাইকে দেখাবো বলে আবারও আমাকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু এবার আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এই ব্যাপারটা নিয়ে আমি তাকে যা ইচ্ছা তাই করতে বলে সেখান থেকে চলে আসি। তখন চন্দ্রশেখর বলে তুমি আবারও মিথ্যা বলছো। আমার কাছে দুটো জিনিস মনে হচ্ছে, হয় কথা কাটাকাটির এক পর্যায়ে তোমাদের হাতাহাতি শুরু হয় যার দরুন সায়নীর নিচে পড়ে যায়, আর নয়তো তুমি ইচ্ছা করে এই ঝামেলা শেষ করার জন্য তাকে ধাক্কা দিয়েছো। তবে অ্যানি কাঁদতে কাঁদতে জানায় যে সে সায়নীকে হত্যা করেনি। এদিকে চন্দ্রশেখর সবাইকে জিজ্ঞেস করতে থাকে রাত 9:15 থেকে 9:30-এর মধ্যে সবাই কোথায় ছিল। সবাই নিজেদের মতো করে নিজেদের অবস্থান বলতে থাকে। তবে হঠাৎ চন্দ্রশেখরের কাছে থাকা শ্যামের ফোনে অ্যাডভোকেট জোশুয়া নামের এক লোকের মেসেজ আসে। এই মেসেজ দেখেই চন্দ্রশেখর জিজ্ঞেস করে তুমি সায়নীকে কেন মেরেছ? শ্যাম তো অবাক হয়ে বলে এইসব কি বলছেন? তখন মেরিন বলে ওঠে ওই সময় শ্যাম আমার সাথেই রুমে ছিল, আর শ্যামই বা কেন সায়নীকে মারতে যাবে? চন্দ্রশেখর মেরিনকে বলে তার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা সায়নীর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। মেরিন সেটা করলে সেই নোটিফিকেশন চলে যায় শ্যামের ফোনেও। চন্দ্রশেখর তখন বলে তুমি মেরিনকে না বলেই তার অ্যাকাউন্টে জয়েন্ট অ্যাকাউন্ট করেছো, তাই না? মেরিন তো নিজেও এই কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। চন্দ্রশেখরকে শ্যাম বলে এবার সত্যটা বলবে নাকি থানায় গিয়ে অন্য পদ্ধতিতে সব বের করব? এবার শ্যাম বলতে থাকে যে তার কাছে 9:10-এর দিকে একটা মেসেজ আসে যেখানে মেরিন সায়নীকে 5 লাখ টাকা ট্রান্সফার করেছিল। আমি এই ব্যাপারে মেরিনকে জিজ্ঞেস করতে যাব, তখনই অ্যানি ও সায়নী রুম থেকে বের হতে দেখি। আমার মনে হয় মেরিন যেহেতু আমাকে না জানিয়ে এতগুলো টাকা ট্রান্সফার করেছে তাহলে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, তাই আমি সায়নীকে এই ব্যাপারে জিজ্ঞেস করার কথা চিন্তা করি। অ্যানি চলে গেলে আমি সায়নীকে জিজ্ঞেস করি যে সে মেরিনের কাছ থেকে এত টাকা কেন নিয়েছে। সায়নী তখন মেরিনের ব্যাপারে তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, আর নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে আমি তাকে ধাক্কা দেই। তবে দুর্ঘটনাবশত সে নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়। ফাইনালি সকল রহস্য জট খুলে আমরা জানতে পারি যে শ্যামই হচ্ছে আসল খুনি। এরপর সিন প্রেজেন্টে আসলে চন্দ্রশেখর অ্যানিকে বলে সায়নীর কাছে তোমার কোনো ভিডিও কখনোই ছিল না, সে শুধু শুধু তোমাকে ব্ল্যাকমেল করেছে। ততক্ষণে দিনের আলো ফুটে উঠেছে। চন্দ্রশেখর নিজের তদন্ত শেষ করে রিসোর্ট থেকে বেরিয়ে যায়, আর বাকিরা ওভাবেই টেবিলে বসে থাকে। এই অভিশপ্ত রাত তাদের জীবনকে এতটাই দুর্বিষহ করে তুলেছে যে কেউই টেবিল ছেড়ে ওঠার শক্তিটুকু পায় না। আজ যেন সব জানার বাইরে অজানাটুকু তাদের সামনে চলে এসেছে, আর এইখানেই সত্য মিথ্যার বেড়াজালে বেষ্টিত আজকের অসাধারণ থ্রিলার মুভিটার সমাপ্তি ঘটে।